সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। কেপিএসআই অফিসিয়ালি মেন পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে 30শে ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র 25 দিন হাতে সময় রয়েছে। এখন ডব্লিউপিএসআইটা কবে হচ্ছে সেটাই দেখার বিষয়, যে 5 তারিখ থেকে তো ডব্লিউপি কনস্টেবলের রান শুরু হচ্ছে 5ই জানুয়ারি, তার আগে করে নিচ্ছে নাকি রান কমপ্লিট হওয়ার পরে। যদি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মনে হয় হচ্ছে না, যে মাঠে হওয়ার পরেই হবে, কিন্তু দেখা গেলো কেপিএসআই এর নোটিফিকেশনটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এবার ডব্লিউপিএসআই এর দিয়ে দিলে আজকালের মধ্যে হয়তো দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে হয়তো এই মাঠের পরেই জানুয়ারি লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা। কারণ পিআরবি এক এক রকম এক এক চমক দিচ্ছে, তাই এইসব ব্যাপারে কোনো প্রেডিকশন করবো না যে কবে কি ডেট হবে না হবে, কিন্তু আমাদের সবসময় প্রস্তুতি রাখতে হবে, প্রিপারেশন রাখতে হবে। এবার একটা যেটা সমস্যা, যে জিকে পেপারটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ঠিক আছে, যে জিকে পেপার কি হবে, কেমন কোশ্চেন হতে পারে, ডেসক্রিপটিভ প্যাটার্নে নাকি ওয়ানলাইনার টাইপের। এই বিষয়ে একটা জিনিস বলি, যে মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ হয় ওটা সেই 20 বছর থেকে একই প্যাটার্ন হচ্ছে, যে 20 নম্বরের প্রথম কোশ্চেনটা কম্পালসারি, তারপরে 4টে প্রশ্ন থেকে যে কোনো দুটো করতে হয়, 15×30, এই ডেসক্রিপটিভ 50, আর বাকি 50 যেটা সেটা 2 নম্বর করে থাকে, শর্ট বা হচ্ছে অনলাইনার। কিন্তু পুলিশের যদি হিস্ট্রি দেখো তাহলে সেই ক্ষেত্রে আগে 7টা প্রশ্ন দিত, যে কোনো 5টা করতে হতো, 10 নম্বর করে, 5×10 = 50। এই 50 নম্বরের মধ্যে কোনোটা আড়াই করে 4টে পয়েন্ট ছিল, 5+5 ছিল, বা ফুল 10 নম্বরের ছিল। মাঝে হঠাৎ করে এসওআই এর পরীক্ষা থেকে শুরু করে 2 নম্বরের অনলাইনার হয়েছিল। তো এই বছরটা আবার শোনা যাচ্ছে যে ডেসক্রিপটিভ আগের মতো হতে পারে। আমাদেরকে সব রকমের প্রস্তুতি রাখতে হবে। 2 নম্বরের আসতে পারে, 5 নম্বরের আসতে পারে, 10 নম্বরের আসতে পারে, অনলাইনার হিসেবে আসতে পারে, যেমন যা আসুক না কেন আমরা সব প্রিপারেশন রাখবো। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ডেমো সেট তৈরি করেছি, যে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা, তাহলে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো দেখো, যে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন দিয়েছি। যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃতি করুন। আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃতি করুন, অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা, সেটাকে স্নেলের সূত্র বলা হয়। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, অনুঘটক কাকে বলে, উদাহরণ সহ লিখুন। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি, আইসোবার কাকে বলে, উদাহরণ সহ লিখুন। এখানে 5টা কোশ্চেন আছে, পয়েন্ট আছে 2 নম্বর করে, 5×10 নম্বর। আমি এর উত্তরে আসছি, তার আগে সমস্ত বাকি কোশ্চেন গুলো আলোচনা করে দিই। পরের প্রশ্ন আছে জিপিএস কি এর দুটি ব্যবহার লিখুন। জিপিএস কি এর দুটি ব্যবহার লিখুন। আর হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, দুটি করে বৈশিষ্ট্য লিখুন। এটা 4+6 দিয়েছে, অর্থাৎ জিপিএস কি ব্যবহার এটার জন্য 4 আছে, আর আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, বৈশিষ্ট্য, উদাহরণ সহ এটার জন্য 6 নাম্বার দেওয়া আছে। যারা পরীক্ষা প্রস্তুতিতে কেপিএসআই বা ডব্লিউপিএসআই বা বোথ যাদের আছে, তোমরা চাইলে পরীক্ষা প্রস্তুতিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাড হতে পারো, 7797427474 এই নাম্বারে। যারা পিএমটি পিইটির পর বা মাঠের পরে অ্যাডমিশন হয়েছে তাদের নতুন করে আবার শুরু হয়েছে, মানে 2টো ক্লাস হয়েছে, তো এর পরে অ্যাডমিশন নিলে তখন অসুবিধা হবে। তো এই যারা যে 2টো ক্লাস হয়েছে বা যে নোটস প্রোভাইড করে দিয়েছি, জয়েন করলে অবশ্যই পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভেটো কি, যে কোনো দুটি ভেটো সম্পর্কে লিখুন। তারপর যে কোরাম, 0 আওয়ার, ইমপিচমেন্ট, এইগুলো সম্পর্কে টিকা লিখতে হবে। ভেটো কি, দুটি ভেটো, এটা হচ্ছে 4 নম্বর দেওয়া আছে। তারপর যে কোরাম, 0 আওয়ার, ইমপিচমেন্ট 6 নম্বর, মানে ধরতে পারে প্রত্যেকটা পয়েন্টের জন্য 2 নম্বর করে আছে। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকা গুরুত্ব আলোচনা করুন। এটা যেমন ইতিহাসের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে দিয়েছি, ফুল একটা পুরো 10 নম্বরের লিখতে হবে। 5 নম্বর বায়োলজিক্যাল সায়েন্সে একটা প্রশ্ন দিয়েছি, যে ডায়াবেটিস মেলিটাস রোগ কি কারণে হয়। দেহ গঠনে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের গুরুত্ব লিখুন। তারপরে যে F0 F1 দানা কি, মানুষের দন্ত সংকেত লিখুন। ডিএনএ এর প্রধান উপাদানগুলি কি কি। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা কোশ্চেন দেওয়া আছে, 2 নম্বর করে, 5×10 নম্বর। আর একটা ফুল 10 নম্বরে দিয়েছি, সেটা হচ্ছে সাইবার ক্রাইম কি, কিভাবে হয়, প্রতিকারের উপায় এবং আইনি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এই হলো 6টা বা 7টা প্রশ্ন থাকতে পারে, যে কোনো 5টা বেশি থাকতে পারে বা বেশি নাও দিতে পারে। কম্পিটিটিভ লাইনে সাধারণত হয়তো বেশি থাকে না, তো বেশি থাকতে পারে বা নাও থাকতে পারে। এই প্যাটার্নটা এমনও হতে পারে, হয়তো দেখা গেলে তোমাকে 2 নম্বর করে 25খানায় প্রশ্ন দিলে, 25×2 হচ্ছে 50 নম্বর। হতে পারে 10টা প্রশ্ন দিলে 5 নম্বর করে, 5×10 50। এই প্যাটার্ন যেটা, সেটা কিন্তু পুলিশ বোর্ড কোনোদিন ক্লিয়ারলি স্পেসিফাই করে না নোটিফিকেশনের সময়, যে এই প্যাটার্নে এইভাবে পরীক্ষা হবে। এমনকি প্রিভিয়াস ইয়ারে হয়েছিল বলে এইবারও ওই প্যাটার্নে হবে, সেই রকমও কোনো কিন্তু রুলস মানে না পিআরবি। তো এটা আমাদের সব রকমের প্রিপারেশন রাখতে হবে। প্রথম কোশ্চেন যেটা ছিল, দেখো, যে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃতি করুন। তাহলে কি লিখতে হবে,
আগে প্রথমে আমি থিওরিটা বলে দিই, তারপর একটু এক্সপ্লেন করছি পরে। যে দুটি নির্দিষ্ট মাধ্যমে, স্নেলের সূত্রটি কি, যে দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণ ব্র্যাকেটে আমি আই লিখে দিচ্ছি, আপতন কোণের সাইন, এই সাইন মানে যেটা সাইন থিটা কস থিটা বলছে ত্রিকোণমিতির, সেই জন্য ব্র্যাকেটে সাইন কথাটা লিখে দিলাম। যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ ব্র্যাকেটে আমি আর লিখলাম, যে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে। অর্থাৎ ব্যাখ্যা করার পর অর্থাৎ এটা লিখে দিতে পারো, যে অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। ঠিক আছে, মিউটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক, সেটা লিখে দিলাম ব্র্যাকেটে প্রতিসরাঙ্ক। 2 নম্বর থাকলে 2 নম্বর থাকুক বা 2.5 নম্বর থাকুক, এইটুকু লিখলে অবশ্যই ফুল মার্কস পাবে। তো প্রতিসরণ নিশ্চয় ডেফিনেশনটা তোমরা জানো, যে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, দুটি নির্দিষ্ট মাধ্যম থাকে, অর্থাৎ একটা ঘন একটা লঘু মাধ্যম হতে পারে, বা উপরটা লঘু ঘন থাকতে পারে। তো কি হয়, আলো একটা মাধ্যমে পড়ে তার যে আসল দিক, সেই দিক থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়, হয় অভিলম্ব থেকে দূরে সরে যায় বা কাছে সরে আসে, এই ঘটনাকে প্রতিসরণ বলা হয়। তো দ্বিতীয় সূত্রটা এটা বলা হয় যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যেটা, সেটা ধ্রুবক থেকে, সেটাকে মিউ সেটাকে প্রতিসরাঙ্ক বলে। নেক্সট যেটা কোশ্চেন দিয়েছিলাম, দেখো যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত। তো সালফিউরিক অ্যাসিড ব্র্যাকেটে লিখতে পারো যে H2SO4 এর আণবিক ভর সমান, দেখো যে 2 নম্বর দিয়েছে, তো ডিটেলস হয়তো 98 তুমি লিখে দিলে 98 হবে ক্যালকুলেশন করে, সেটা লিখলে যদি নাম্বার না দেয়, সেই কারণের জন্য এরকম করতে পারো যে হাইড্রোজেনের যেহেতু 1, তাহলে দুটো হাইড্রোজেন আছে, মানে 1 × 2 প্লাস সালফারের কত, সালফার হয়েছে 32 প্লাস অক্সিজেনের কত হয় 16 হয়, 4টে আছে 16 × 4। ঠিক আছে, এটা দেখিয়ে দাও। তো এটা ক্যালকুলেশন করলে 2 + 32 প্লাস হচ্ছে 64 ইকুয়াল টু হচ্ছে 98। অবশ্যই ফুল মার্কস 2 দেবে এইভাবে করলে। পরের কোশ্চেন যেটা আছে, দেখো যে অনুঘটক কাকে বলে উদাহরণ সহ লিখুন। তো অনুঘটক এরকম করে একটা পয়েন্ট করতে পারে ছোট, দিয়ে কোলন দিয়ে স্টার্ট করবে অনুঘটক। তো কি হচ্ছে, যেসব রাসায়নিক দ্রব্য বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে কমায় বা বাড়ায়, দেখো অনুঘটক যেটা, সেটা কমাতেও পারে বাড়াতেও পারে। যারা বাড়ায় তাদেরকে বলা হয় পজিটিভ ধনাত্মক অনুঘটক, যারা কমায় তাদেরকে ঋণাত্মক অনুঘটক বলা হয়। যেসব রাসায়নিক দ্রব্য বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে কমায় বা বাড়ায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। যেমন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অক্সিজেন প্রস্তুতিতে ব্যবহার করা হয়, সেই কথাটা লিখতে পারো। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আছে, তারপরে যে ফসফরিক অ্যাসিড আছে, লঘু সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 3টে কোশ্চেন হলো, এখানে একটা কি ছিল উদাহরণ সহ বলে দিলাম, যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি। তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড মানে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম যেটাকে বলা হয়, তার মানে কি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফারকে
সালফারকে বাতাসে অতিরিক্ত দহন করলে প্রথমে সালফার ডাইঅক্সাইড পরে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই অতিরিক্ত দহন করলে একবারে লিখে দিলাম যে দহন করলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। এর সাথে জল যোগ করলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো এটা আমি একটা ডিজিটাল বোর্ডে লিখছি, সেই কারণে জন্য লেখা একটু খারাপ হচ্ছে, কারণ একটা পেনের উপরে কোনো একটা জিনিসের উপর না দেখে লেখা। তো লেখা কিন্তু একটা জিনিস যে কম্পিটিটিভ লাইনে বা এই লাইনে ডেসক্রিপটিভে লেখা, হাতের লেখাটা কিন্তু ভালো হতে হবে যেন বোঝা যায়। তো যে পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ এটি অশুদ্ধি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, বা অশুদ্ধ সালফিউরিক অ্যাসিড। যদি বিক্রিয়াটা মনে থাকে তাহলে লিখতে পারো ইয়েস, এর সঙ্গে বাতাসে দহন করলে আরেকটা জিনিস লিখতে পারো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। তার মাঝে SO2 এখান থেকে উৎপন্ন হয় SO3, এর সঙ্গে যদি জল যোগ করো তাহলে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় H2SO7, অর্থাৎ পাইরোসালফিউরিক অ্যাসিড বা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আর কি কোশ্চেন দিয়েছিলাম, আর একটা হচ্ছে আইসোবার কাকে বলে, উদাহরণ সহ লিখুন। আইসোবার কাকে বলে, উদাহরণ সহ লিখুন। আইসোবার, তো কি আইসোবার কাকে বলে, যে সমস্ত মৌলের, তাই তো, যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই হয়। যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা সমান, তাদের আইসোবার বলা হয়। যেমন উদাহরণ দিয়ে দিতে পারো, যেমন 18AR40, তারপর হচ্ছে 20CA40। পরমাণু ক্রমাঙ্ক নিচের থেকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয় আলাদা, কিন্তু উপরে ভর সংখ্যা হচ্ছে সমান একই। তো এই প্রথম কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, 5 দুগুণে 10 নাম্বার, ঠিক আছে। এবার আমি আর একটা যে কোনো একটা কোশ্চেন দেখিয়ে দেবো, জিপিএস কি বা ভেটো কি, এগুলো বলে দিই। যেমন ভেটো হচ্ছে কি, যে রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো বলা হয়, তাই তো। ভেটো হচ্ছে রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতা। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো বলা হয়। যে কোনো দুটি ভেটো, পূর্ণাঙ্গ ভেটো বা হচ্ছে পকেট ভেটো লিখতে পারো। পূর্ণাঙ্গ ভেটো, তারপর হচ্ছে পকেট ভেটো, এবং কি সেই দুটো লিখে দাও, যে সংবিধান সংশোধনী বিল বা হচ্ছে অর্থ বিল ছাড়া যে কোনো বিলে রাষ্ট্রপতি অসম্মতি জানালে সেটা বাতিল হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো। পকেট ভেটো কি হচ্ছে, যে সম্মতি না জানিয়ে তিনি সেটাকে চেপে রাখতে পারেন অনির্দিষ্টকাল, সেটাকে বলা হচ্ছে পকেট ভেটো। এবং কোরাম, জিরো আওয়ার, ইমপিচমেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো পয়েন্ট ছোট ছোট করে টিকা তোমাদেরকে লিখতে হবে। তো ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকা, গুরুত্ব আলোচনা করুন। এইটা ফুল যে 10 নম্বরে দেওয়া আছে, এই কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি যে কতটুকু কিরকম লিখতে হবে। তো আগে যখন বড় প্রশ্ন এরকম আসতো একটা ফুল 10 নম্বরে, যেমন একবার অসহযোগ আন্দোলনের পটভূমিকা, তারপর হচ্ছে কর্মসূচি, এরকম করে একটা বড় 10 নম্বরে দেওয়া হয়েছিল। তো সেই রকম 10 নম্বরে দিলে পরে কিন্তু থাকে যে ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস এর মধ্যে। আগে যে 10 নম্বরে ছিল ওয়ার্ড লিমিট 150 শব্দের মধ্যে লিখতে হতো, এবং নির্দিষ্ট পেজও দিয়ে দেওয়া হতো। A4 পেপারে 2টো পাতা দেওয়া হতো একটা কোশ্চেন এর আনসার লেখার জন্য। তো সেরকমও যদি করা হয় তাহলে প্রচুর বা বড় অত সময়ও পাবে না, যে ডেসক্রিপটিভ দেওয়া হলে এইদিকে ম্যাথ, রিজনিং আবার জিকে শেষ করতে পারবে না। তো দেখো যে ভারত ছাড়ো আন্দোলন কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্রিপস প্রস্তাবের মাধ্যমে ভারতের জনগণের দাবি পূরণে ব্যর্থ হলে মহাত্মা গান্ধী তথা ভারতের জাতীয় কংগ্রেস 1942 সালে 14 জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মাধ্যমে হরিজন পত্রিকায় ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত ছাড়ো প্রস্তাব দিয়ে আন্দোলনের ডাক দেন। অর্থাৎ একটা
বাক্যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে এর পটভূমিকাটা আমি আলোচনা করে দিলাম। যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তার আগে ক্রিপস প্রস্তাব এসেছিল, সেই ক্রিপস প্রস্তাবের মধ্যে যেগুলো দেওয়া হয়েছিল তাতে ভারতের জনগণের দাবি পূরণ হয়নি। তাই কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্রিপস প্রস্তাবের মাধ্যমে ভারতের জনগণের দাবি পূরণে ব্যর্থ হলে মহাত্মা গান্ধী তথা ভারতের জাতীয় কংগ্রেস 1942 সালে 14 জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মাধ্যমে হরিজন পত্রিকায় এই সাম্রাজ্যের বিরুদ্ধে ডাক দেন। 1942 সালের 8ই আগস্ট আন্দোলন শুরু হলে পরদিন ভোরবেলা গান্ধীজি সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। কিন্তু ছাত্র, যুবক, কৃষক ও পুলিশ কনস্টেবলরাও মিছিল, হরতাল পালনের মধ্য দিয়ে জনমত গড়ে তোলে। অর্থাৎ এটাকে ওয়ার্ধা প্রস্তাব বলা হয়, যেন যে লিডারলেস রিভল্ট। কারণ হচ্ছে আন্দোলন শুরু হওয়ার আগেই উচ্চ শ্রেণীর প্রথম সারির নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তা নিয়ে যাওয়া হলেও ছাত্র, যুবক বা কৃষক, পুলিশ কনস্টেবল এরাও সবাই কি করেছিল, বিভিন্ন মিছিল এবং হরতালের মধ্য দিয়ে একটা জনমত গড়ে তুলেছিল। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, বাংলার মেদিনীপুর জেলার সর্বাত্মক আকার ধারণ করে। মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা নির্ভীক আত্মবলিদান সত্যি মর্মস্পর্শী। মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। মেদিনীপুর ছাড়া বীরভূম, দিনাজপুর প্রভৃতি জেলাতেও আন্দোলন স্থায়ী হয়। আন্দোলনের ব্যর্থতা: সুযোগ্য নেতৃত্বের অভাব, ব্রিটিশদের শক্তিশালী দমননীতি, সুপরিকল্পনার অভাব, মুসলিম লীগ, হিন্দু মহাসভা প্রভৃতি দলে যোগদান না করা ইত্যাদি কারণে এই আন্দোলন ব্যর্থ হয়। সরকার দমন নীতি, অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতির চাপে 1942 আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও নিষ্ফল হয়নি। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীর চাপা অসন্তোষ নির্গমনের সুযোগ পায়। এই আন্দোলন বিশ্বের সামনে সত্য প্রমাণ করে যে ভারতবাসী স্বাধীনতার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। এই আন্দোলনকে জাতীয় সংগ্রামের চরম পর্যায় বলে অভিহিত করা চলে। অর্থাৎ এই লাস্টের যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই উপসংহার, এইটা হচ্ছে একটা ভীষণ ভাইটাল পয়েন্ট এরকম ডেসক্রিপটিভ দিলে, কারণ এই লেখাটা তোমার নিজের লেখা বলতে পারো, তুমি নিজে কনক্লুশন টানছো, তো অবশ্যই এর গুরুত্বটা রয়েছে। চলো আর একটা কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। জিপিএস কি এর ব্যবহার? জিপিএস এটাই বলতে পারো যে জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখানে কি করা হয়, কৃত্রিম স্যাটেলাইট প্রেরণ করে, ঠিক আছে, কৃত্রিম স্যাটেলাইট প্রেরণ করে কি করা হয়, কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা সঠিক সময় নির্ণয়ের যে পদ্ধতি সেটাকে জিপিএস বলা হয়। এর ব্যবহার ওটাই বলবে যে কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা উচ্চতা বা সময় নির্ভুলভাবে পরিমাপ করা হয়। তারপরে দিক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা কামান, তারপরে যে স্নাইপার ডিফেন্স সিস্টেম, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে নিশানা ঠিক করার সময় জিপিএস ব্যবহার করা হয়। এরকম করে লিখে দেবে। আর আরেকটা যেটা কোশ্চেন আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, দুটি করে বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখুন। এটা আমি লিখেই বলে দিচ্ছি, এবং কতটুকু কি লিখতে হবে যদি এরকম থাকে, খুব বেশি কিন্তু বড় করে লিখতে হবে না। যে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি হচ্ছে, যে পৃথিবীর গভীরে থাকা গলিত ম্যাগমা বা ভূপৃষ্ঠের উপরে থাকা লাভা ঠান্ডা